আসসালামু আলাইকুম। আমি মায়েদা খানি সুজাই, প্রভাষক, ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ, সরকারি শামসুল হক কলেজ, এলাঙ্গা, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি আবার তোমাদের সামনে পরবর্তী একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দ্বাদশ শ্রেণী থেকে দ্বিতীয় পত্রে আলাউদ্দিন খলজি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন। এখানে আমি লিখে নিয়েছি আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। এখানে প্রাথমিক জীবনে আমরা আসবো মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নৃপতি আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজির ভ্রাতুষ্পুত্র ও জামাতা। পিতৃব্যর তত্ত্বাবধানে আলাউদ্দিন খলজি শৈশব কাটান। পরবর্তীকালে তিনি কারা প্রদেশের শাসন পদে অধিষ্ঠিত হন। ঐতিহাসিক বালানির মতে কারা প্রদেশের শাসনভার গ্রহণের পরেই উচ্চবিলাসী আলাউদ্দিন খলজি সিংহাসন লাভের পরিকল্পনা করতে থাকেন এবং পিতৃব্যর বিনা আদেশেই বিভিন্ন অঞ্চলে অভিযান করে ক্ষমতা বৃদ্ধি, অর্থ সংগ্রহ করতে থাকে। এখানে পিতৃব্য অর্থ হচ্ছে চাচা, এই কথাটা আমি বলে নিলাম। আর ঐতিহাসিকদের মতে রানী মাতা, শাশুড়ি, মালিকা জাহান, স্ত্রী দুরভিসন্ধিতে অতিষ্ঠ হয়ে আলাউদ্দিন খলজি রাজধানী ত্যাগ করে সুদূর উত্তর প্রদেশের এলাহাবাদ অঞ্চলে শাসনভার গ্রহণ করেন। এটা গেল আমাদের আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন। এখন আমরা আসব প্রাথমিক সমর অভিযান। 1292 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিনের অনুমতিক্রমে আলাউদ্দিন মালব আক্রমণ করেন এবং ভিলসা দুর্গ অধিকার করেন। ভিলসা অভিযানকালে তিনি মহারাষ্ট্রের রাজা রামচন্দ্রের রাজধানী এবং ঐশ্বর্যের কথা জানতে পারে এবং অবগত হন এবং সুলতানের বিনা অনুমতিতে তিনি কি করেছিল 8000 অশ্বারোহী সহ সেখানে আক্রমণ করেছিল এবং এলিসপুর আক্রমণ করে এবং সেখান থেকে তিনি কি করেছিল দেবগিরিতে যাত্রা করেন। আলাউদ্দিনের আগমনে রাজা রামচন্দ্র দেবগিরিতে কি করেছিল, দুর্গে সে আশ্রয় গ্রহণ করেছিল। রামচন্দ্রের পুত্র শঙ্করদেব কি করলো, অতর্কিত আক্রমণে আলাউদ্দিনের সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে জালালউদ্দিনের কার অনুমতিক্রমে আলাউদ্দিন মালব আক্রমণ করে বা ভিলসা দুর্গ অধিকার করেন। যদি আসে তাহলে তোমরা লিখবা জালালউদ্দিনের অনুমতিক্রমে আলাউদ্দিন মালব আক্রমণ করে এবং ভিলসা দুর্গ অধিকার করে। এখন আসি, কিন্তু শেষ পর্যন্ত আলাউদ্দিন শঙ্করদেবকে পরাস্ত করতে সমর্থন হন এবং অসংখ্য ধনরত্ন সহ সে বিজয়ীর বেশে কি করেছিল, কারায় প্রত্যাবর্তন করেন বা ফিরে আসেন। এখন আমরা আসবো সিংহাসন আরোহণ। সিংহাসন আরোহণ দেবগিরিতেই আলাউদ্দিনের সাফল্যজনক সামরিক বিজয়ে সন্তুষ্ট হয়ে জালালউদ্দিন আলাউদ্দিনকে অভিনন্দন জ্ঞাপনের জন্য 1296 খ্রিস্টাব্দে কারা যাত্রা করেন। আলাউদ্দিনের ষড়যন্ত্রে গঙ্গা নদীতে তারা পারাপারকালে তার সাথে আলিঙ্গনরত অবস্থায় বৃদ্ধ সুলতানকে হত্যা করা হয়। অতঃপর নির্বিঘ্নে আলাউদ্দিন পরবর্তী সময়ে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। এখন আমরা পড়াবো সংকট নিরসন। সিংহাসন আরোহণের পর আলাউদ্দিন নানাবিধ রাজনৈতিক অসন্তোষ, তারপর দরবারের ষড়যন্ত্রের সম্মুখীন হয়। জালালউদ্দিনের মৃত্যুর পর রানী মাতা মালিকা জাহান এবং তার কনিষ্ঠ পুত্র কাদের খান ওরফে রুকনউদ্দিন ইব্রাহিমকে সিংহাসনে বসানোর পর এখানে
তার জ্যেষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্র হচ্ছে তার ছোট ছেলে, আর জ্যেষ্ঠ হচ্ছে তার বড় ছেলে। ছোট ছেলেকে সিংহাসনে বসান মালিকা জাহান, তখন জ্যেষ্ঠ পুত্র আরকালি খান তখন ছিলেন মুলতানি। মালিকা জাহানের ষড়যন্ত্রের কথা শ্রবণ করে আলাউদ্দিন দিল্লির দিকে অগ্রসর হন এবং সামান্য অভিযান পরিচালনা করে রাজধানী দখল করে এবং আমির মালিকদের সহায়তায় সিংহাসনে বসেন। বৃদ্ধ সুলতানকে হত্যা করায় প্রভাবশালী জালালি আমিরগণ আলাউদ্দিনের প্রতি সন্তুষ্ট ছিলেন না। প্রচুর স্বর্ণ রত্ন সহ পুরস্কার দানে আলাউদ্দিন তাদেরকে তার বশে নিয়ে আসেন। আলাউদ্দিন স্বীয় ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি বৈদেশিক আক্রমণ প্রতিহত করেন, দেশ জয় করে সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করেন, প্রশাসনিক কাঠামোর দ্বারা শক্তি, শান্তি, শৃঙ্খলা, বিজয় কায়েম করেন। এখন আমরা আসবো মঙ্গল আক্রমণ প্রতিহত। মঙ্গল আক্রমণ প্রতিহত, এখানে দিল্লি সালতানাতের জন্য মঙ্গল আক্রমণ ছিল ভীতি এবং ধ্বংসের প্রতীক, এবং দাস বংশের সময় থেকেই তারা সুযোগ পেলে ভারতবর্ষের পশ্চিম অঞ্চলে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করে এবং লুটতরাজ নিধনযজ্ঞ চালাত। আলাউদ্দিনের রাজত্বকালে 1296 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্ধর্ষ মঙ্গল জাতি 7 বার ভারতবর্ষ আক্রমণ করে। 1297 খ্রিস্টাব্দে সালদির নেতৃত্বে মঙ্গলগণ দ্বিতীয়বারের মতো অভিযান করলে তাদের নৃশংসভাবে হত্যা করা হয় এবং জাফর খান 2000 মঙ্গলকে বন্দী করে দিল্লিতে প্রেরণ করেন। এখন আমরা এখান থেকে পড়াবো মঙ্গল নীতি। এখানে আছে মঙ্গল নীতি। কেবল মঙ্গল আক্রমণ প্রতিহত করেই আলাউদ্দিন খলজি ক্ষান্ত হননি, বরং উত্তর পশ্চিমাঞ্চলে দুর্ধর্ষ মঙ্গল দস্যুদের ধ্বংসাত্মক অভিযান চিরতরে বন্ধ করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে প্রথমত পদক্ষেপ হচ্ছে সীমান্ত অঞ্চলের পুরনো ঘাঁটিগুলো পুনর্নির্মাণ এবং নতুন কেল্লা স্থাপন করা হয়। দ্বিতীয়ত মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য সুলতান সৈন্যবাহিনীকে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন এবং কি করেন, কারাগারও স্থাপন করেন। তৃতীয়ত সীমান্তে অভিজ্ঞ শাসনকর্তা সেনাধ্যক্ষ নিযুক্ত করেন। গাজী মালিক পরবর্তীকালে সুলতান গিয়াসউদ্দিন তুগলক পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত হন এবং সাফল্যজনক মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। মঙ্গল আক্রমণের ফলাফল: সুলতান আলাউদ্দিনের খলজির শাসনামলে 7 বার মঙ্গল বাহিনী ভারতবর্ষে আক্রমণ পরিচালিত করেন, রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। সাফল্যজনক মঙ্গল নীতি অনুসরণ করার ফলে সুলতান আলাউদ্দিন অসামান্য খ্যাতি অর্জন করেন। এর ফলাফল ছিল সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ। প্রথমত আমরা আসি বারবার মঙ্গল আক্রমণ প্রতিহত এবং বিপর্যস্ত উত্তর ভারতে তুর্কি সাম্রাজ্যে আলাউদ্দিনের বলিষ্ঠ পদক্ষেপের ফলে বৈদেশিক আক্রমণ নিরসন হয় এবং তিনি জনগণের দৃষ্টিতে অপরিসীম মর্যাদা এবং সুনাম অর্জন করেন। এখন আসি দ্বিতীয়ত সুনির্দিষ্ট মঙ্গল নীতির ফলে ভবিষ্যতে আর কোনো মঙ্গল জাতি ভারত অভিযানের পরিকল্পনা করতে পারেনি। তৃতীয়ত দৃঢ় আক্রমণ প্রতিহত করতে গিয়ে একটি নিয়মিত বেতনভুক্ত সেনাবাহিনী গঠন করতে হয়। চতুর্থত সুদৃঢ় প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী রাজ্য বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে। এখন আমরা আসবো রাজ্য বিজয়। রাজ্য বিজয় আলাউদ্দিনের মহা পরিকল্পনা। বর্বর মঙ্গল তস্করদের আক্রমণ থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করে এবং বিদ্রোহের সমস্ত উৎস ধূলিসাৎ করে সুলতান বিপদমুক্ত হন। প্রাথমিক সামরিক অভিযানে সাফল্য অর্জন করে সুলতান আলাউদ্দিন খলজি
সামরিক অভিযানে মহা পরিকল্পনা করেন এবং এর মূলে ছিল রাজ্য বিস্তার। দেবগিরি রাজ্য বিজয়, দেবগিরি বিজয়। 1312 খ্রিস্টাব্দে মালিক কাফুর শেষবারের মতো দাক্ষিণাত্যে অভিযান করেন এবং সেতুবন্ধ এবং রামেশ্বর পর্যন্ত অগ্রসর হয়। মুসলিম অভিযানের বিজয় পতাকা উড্ডীন করেন। উড্ডীন মানে করে কি হয়, মুসলিম যে পতাকাটা ছিল সেটা উড়ানো হয়। রামচন্দ্রের পুত্র শঙ্কর দেবকে প্রতিশ্রুতি মোতাবেক করদানে অস্বীকৃতি জানালে সুলতান আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে সেখানে প্রেরণ করেন। পরবর্তী সময়ে শঙ্করকে হত্যা করা হয় এবং পরে সমগ্র মহারাষ্ট্রের মুসলিম আধিপত্য সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়। 1312 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের একছত্র অধিপতি হওয়ার মর্যাদা ও গৌরব লাভ করেন। এখন আসবো দাক্ষিণাত্য বিজয়ের ফলাফল। দাক্ষিণাত্য বিজয়ের ফলাফল। দাক্ষিণাত্য বিজয় শুধুমাত্র আলাউদ্দিন খলজির অসামান্য সামরিক বিজয় হিসেবে চিহ্নিত হয়নি, এর ফলাফলও ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত আসবো আমরা আলাউদ্দিনের রাজনৈতিক দূরদর্শিতার ফলে উত্তর দক্ষিণ ভারতে শুধু এক রাজতন্ত্রের অধীন হলো না, এই মাহতি উদ্যোগের ফলে অর্থনৈতিক সুফলও দেখা দিল। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দাক্ষিণাত্য বিজয়ের ফলে সর্বপ্রথম ইসলামী সংস্কৃতি সেখানে বিস্তার ঘটে এবং পরবর্তীকালে কি হয়েছিল, আওরঙ্গজেবের সময়ে বিজয়পুর একটি প্রধান মুসলিম রাজ্যে পরিণত হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে কার সময়ে বিজয়পুর একটি মুসলিম রাজ্যে পরিণত হয়, তাহলে আমাদের লিখতে হবে আওরঙ্গজেবের সময়ে বিজয়পুর একটি প্রধান মুসলিম রাজ্যে পরিণত হয়। তৃতীয়ত দাক্ষিণাত্য এই বিজয় কণ্ঠপন্থী হিন্দু সামন্তবাদী রাজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এর ফলে দাক্ষিণাত্য বিজয় নামে একটি শক্তিশালী হিন্দু রাজ্য উদ্ভব হয়। এখন আমরা আসবো শাসন ব্যবস্থা। সমগ্র শাসন ব্যবস্থায় সাম্রাজ্যবাদী অপেক্ষা বাস্তবধর্মী সংগঠক সুশাসক হিসেবে আলাউদ্দিন খলজি মুসলিম ভারতের ইতিহাসে কি ছিল, সমধিক পরিচিত ছিল। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম, শাসন ব্যবস্থায় সাম্রাজ্যবাদী অপেক্ষা মানে বাস্তবধর্মী সংগঠক এবং সুশাসক হিসেবে আলাউদ্দিন খলজি মুসলিম ভারতের কি ছিল, ইতিহাসে সমধিক পরিচিত। বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি নিঃসন্দেহে তাকে ভারতবর্ষের মুসলিম শাসন ব্যবস্থা পথিকৃত বলা যেতে পারে। রাজকার্যে উলামাদের প্রভাব তিনি সমূলে ধ্বংস করেন, কারণ তিনি মনে করতেন যে সুলতান সমস্ত ক্ষমতার উৎস এবং তার কার্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। প্রশাসনিক ক্ষেত্রে গোঁড়া মুসলমানদের পরামর্শ তিনি উপেক্ষা করে রাষ্ট্রীয় কার্যকলাপ স্বয়ং নিজে কি করতেন, নির্বাহ করতেন। এতে অবশ্য ইসলামের প্রতি মুসলমানদের অবহেলা বা অসম্মান বোঝায় না, কারণ ভারতবর্ষের বাইরে তিনি ইসলামের সুযোগ্য রক্ষক বলে পরিচিত ছিল। এখন আসি আমরা শাসন নীতি। সিংহাসন আরোহণ করে আলাউদ্দিনকে নানাবিধ বিপর্যস্ত ও সংকটের সম্মুখীন হতে হয়। ক নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসনে সুলতানের অবহেলা, খ নাম্বার হচ্ছে মাত্রাধিক মদ্যপান এবং গ নাম্বার হচ্ছে অভিজাত সম্প্রদায়ের সাথে অবাধ মেলামেশা, যার ফলে তাদের পক্ষে সুলতানের বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ ঘটে। মদ্যপান নিষিদ্ধ। রাজ্যের শান্তি, নিরাপত্তা, সংহতি প্রতিষ্ঠার প্রয়াসে আলাউদ্দিনের শাসন
ব্যবস্থার আমূল সংস্কার করেন, যাতে বিদ্রোহ, অসন্তোষ, রাজনৈতিক দ্বন্দ্ব চিরতরে বিলুপ্ত হয়। প্রশাসনের বলিষ্ঠ পদক্ষেপ তিনি সমগ্র রাজ্যে মদ্যপান, জুয়া সমস্ত কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন। সুলতান নিজে মদ ত্যাগ করেন এবং তার যে পানপত্র ছিল সেটা সবার প্রকাশ্যে সেটা তিনি কি করেছিলেন, ভেঙে ফেলেছিলেন। সম্পত্তি বাজেয়াপ্ত, এখানে বাজেয়াপ্ত করছিল। অভিজাত শ্রেণীর প্রভাব, অভিজাত শ্রেণীর প্রভাব ও প্রতিপত্তি খর্ব করার জন্য সুলতান তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। গুপ্তচর প্রথা, বিদ্রোহীদের সংবাদ লাভের জন্য বলবনের মতো আলাউদ্দিন খলজি গুপ্তচর বাহিনী গঠন করেন। সামাজিক মেলামেশা বন্ধ, সুলতান আলাউদ্দিন আমির উমরা সহ প্রকাশ্যে মেলামেশা বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। এখন আমরা আসব রাজস্ব ব্যবস্থা। আলাউদ্দিন খলজির আমলে রাজস্ব ব্যবস্থা পুনর্গঠনের ফলে জিজিয়া কর বাড়ানো হয় এবং অর্থনৈতিক সংকট নিরসনের জন্য জায়গিরদের ভূমি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণের যে অভূত অর্থ ব্যয় হয় তা মেটানোর জন্য সুলতানকে রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করতে হয়। কারণ এখানে মঙ্গলদের প্রতিহত করার জন্য এতটাই সৈন্যবাহিনীদের দিকে অর্থ খরচ হয় যে তাকে পরবর্তী সময়ে কি করতে হয়, রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করতে হয়। সামরিক সংস্কার, সামরিক সংস্কার। মঙ্গল আক্রমণ প্রতিরোধকালে আলাউদ্দিন স্বীয় এবং বেতনভুক্ত সৈন্যবাহিনী গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সুলতান বিশাল সৈন্যবাহিনী গঠনের জন্য নিয়মিতভাবে সৈন্যবাহিনীতে লোক নিয়োগের ব্যবস্থা করেন। সামরিক সংস্কারের প্রধান বৈশিষ্ট্য ছিল নিয়মিত বেতন প্রদান এবং সৈন্যদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি নজরে রাখা। এখন আমরা অর্থনৈতিক ব্যবস্থা, এখানে আছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা, সামরিক বাহিনীর জন্য দ্রব্যমূল্য নির্ধারণ। আলাউদ্দিনের প্রশাসনিক সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি। দ্রব্যমূল্য নির্ধারণ তালিকা প্রণয়ন এবং তার কার্যকারিতার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মূলে কয়েকটি উদ্দেশ্য ছিল, যেমন মঙ্গলদের আক্রমণের প্রতিহত, রাজনৈতিক অরাজকতা দূরীকরণ এবং সমর অভিযান বাস্তবায়ন করার জন্য আলাউদ্দিন বিশাল সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী গঠন করেন। এখন আমরা আসবো চরিত্র কৃতিত্ব। প্রাক মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি দক্ষ, দূরদর্শী, সুযোগ্য প্রশাসক হিসেবে ভারতবর্ষের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। তার কৃতিত্ব সম্বন্ধে মতবিরোধ থাকলেও মুসলিম সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অনস্বীকার্য। আফ্রিকার মুসলিম পর্যটক ইবনে বতুতা একদিকে যেমন তাকে অন্যতম শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেন। এখন আমরা আসবো সমর নেতা। ঐতিহাসিকদের মতে আলাউদ্দিন প্রকৃত অর্থে একজন দক্ষ সমর নেতা ছিলেন এবং তিনি দিল্লি সালতানাতের সাম্রাজ্যবাদী যুগের সূচনা করেন। নির্ভীক, দুঃসাহসী, অভিজ্ঞ যোদ্ধা হিসেবে সুলতান খ্যাতি অর্জন করেন। তাকেই সর্বপ্রথম ভারতের একছত্র মুসলিম অধিপতি বলা হয়। পরবর্তীকালে আকবরও মর্যাদা লাভ করেন, কিন্তু আলাউদ্দিন খলজি এর পথ প্রদর্শক ছিলেন। বিজেতা হিসেবে তার গৌরব সমুজ্জ্বল রয়েছে। আজ তোমাদের এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।